নমস্কার। আজকে একটি মজার অধ্যায় নিয়ে পড়াশোনা। এটি একটি পেনদানি। বলা হয়েছে এই পেনদানির যে জালি আছে এই জালিটাকে চারিদিক থেকে ঘিরতে হবে। চারিদিক থেকে ঘিরতে হবে বলেছে, এবং এই বলার জন্য কয়েকটা কাগজ আমাকে দিয়েছে এবং বলেছে যে এই কাগজগুলো দিয়ে ঘিরতে হবে। একটা কাগজ আছে এরকম, একটা কাগজ আছে এরকম, একটা কাগজ আছে এরকম, একটা কাগজ আছে এরকম, একটা কাগজ আছে এরকম। মানে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। এবার প্রশ্ন হচ্ছে যে কোন কাগজটা আমরা ব্যবহার করব, মানে হোয়ার টু ইউজ হুইচ কাইন্ড অফ পেপার। এইটা দিলে এটা হচ্ছে, কিন্তু এটা গ্যাপ থেকে যাচ্ছে, রাইট? এটা দিলে নিচটা হচ্ছে, কিন্তু কিছুটা গ্যাপ থেকে যাচ্ছে, আর এর উপরটাকেও কভার করতে হবে যাতে করে এটা কি বোঝা না যায়। সো কোন কাগজ কোথায় ইউজ করব, বা হুইচ পিস অফ পেপার টু বি ইউজড, এই নিয়ে আমাদের মধ্যে অনেক সময় অনেক ডায়লেমা চলে। আমি বললাম যে এই মোটা দুটো কাগজ আমরা ইউজ করি, লেটস সে, দেন যেখানে যেখানে টুকরো আছে সেগুলো ইউজ করি। আমার বন্ধু বলল না না, প্রথমে রোগাগুলো দিয়েই শুরু করা যায়, যেখানে গ্যাপ থাকবে এই মোটাগুলো দিয়ে দেওয়া যায়। সো দেয়ার আর টু ওয়েজ। ঠাকুর রামকৃষ্ণদেবের বলেছেন যে যত মত তত পথ, মানে the thinking that you represent, there will be different way to reach the same goal. মানে আপনি এখানে আছেন, আপনি এখানে যেতে চান, অনেকগুলো পথ আছে, একইভাবে আপনি নাও চলতে পারেন, কিন্তু সোর্স অ্যান্ড ডেস্টিনেশনটা এক। ঠিকই ধরেছেন। আজকের আলোচনা কনফ্লিক্ট ম্যানেজমেন্ট ইন এভরি অ্যাসপেক্ট অফ লাইফ, বি ইট পার্সোনাল, বি ইট প্রফেশনাল। আমাদের কিন্তু মতের অমিল হয়, যেটাকে আমরা বলি কনফ্লিক্ট ইংরেজি পরিভাষায়, বা মতান্তর হয়। এবার কেউ কেউ এই মতান্তর বা কনফ্লিক্ট অফ আইডিয়াস, এই ব্যাপারটাকে নিয়ে এতটাই চিন্তিত হয়ে পড়েন যে ওই মানুষটাই খারাপ, এরম ভেবে বসেন, আর নিজের দুর্দশা, নিজের লাক বা ভাগ্যকে দোষারোপ করতে থাকেন যে ঈশ্বর আমার প্রতি সদয় নন একেবারে, রাইট? তাহলে এটা হচ্ছে কনফ্লিক্টকে এক ধরনের মানুষ একভাবে নেয়। অন্য ধরনের মানুষ কি করে, যখন কনফ্লিক্ট আসে তখন ভাবে দিস ইজ এ নিউ ওয়ে অফ থিঙ্কিং, আই নেভার হ্যাড দিস আইডিয়া, লেটস এক্সপ্লোর, অ্যাকনলেজ। এবং সেটা করতে গিয়ে তারা অন্যর আইডিয়া, নিজের আইডিয়া মিশিয়ে একটা নতুন উদ্ভাবনকে অনুপ্রাণিত করে তোলেন, মানে একটা নিউ ইনোভেশন বা নিউ ওয়ে অফ থিঙ্কিংয়ের জন্ম দেয়। তাহলে আজকে আলোচনা করব আমরা এই কনফ্লিক্ট ম্যানেজমেন্ট কীভাবে হয়। প্রচুর মানুষ SMS করেছেন, ইমেল করেছেন, হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানিয়েছেন, এবং কিছু বন্ধু ফোনও করেছিলেন যে ওনারা বলছেন যে এত কনফ্লিক্ট, এত ডিফারেন্ট আইডিয়া, ডিফারেন্ট ভিউ পয়েন্ট, এবং মানুষকে তেমনভাবে অ্যাকসেপ্ট করতে পারছে না। এর মাইন্ড ম্যানেজমেন্ট, NLP, মাইন্ডফুলনেস দিয়ে কিছু সলিউশন যদি আমরা আলোচনা করি। কনফ্লিক্ট ম্যানেজমেন্ট নিয়ে বলতে গেলে দেখা যায় যে কনফ্লিক্ট কিন্তু খালি দুটো মানুষের মধ্যেই নয়, রাইট? কেবলমাত্র দুটো মানুষ, দুটো বিভিন্ন প্রকৃতির মানুষ, তাদের থিঙ্কিং প্যাটার্ন, তাদের পারসেপশন, তাদের বিলিফ সিস্টেম অমিল হতে পারে, কিন্তু খালি দুটো মানুষের মধ্যেই যে মতান্তর হবে ব্যাপারটা এমন নয়। একটা মানুষের
ইন্টারনাল রিপ্রেজেন্টেশনের মধ্যেও অনেক কনফ্লিক্ট থাকে। মানে ধরা যাক, ব্রেনের একটা অংশ বলছে আমি যাব, আরেকটা অংশ বলছে আমি যাব না। আমরা জানি যে আমাদের ব্রেনের রাইট পার্ট এবং লেফট পার্ট দুটো অংশ। লেফট পার্ট আমাদের রাইট অর্গানটাকে ম্যানেজ করে, আর রাইট পার্ট আমাদের লেফট পোর্শনটাকে ম্যানেজ করে। এবার লেফট পার্টটা আমাদের লজিক্যাল থিঙ্কিং, অ্যানালিটিক্যাল পাওয়ার, এগুলো সমস্ত কিছু দেখে। আর রাইট পার্টটা দেখে হচ্ছে ক্রিয়েটিভিটি, ইমাজিনেশন, ভিজুয়ালাইজেশন, এগুলো। এবার রাইট পার্ট বলছে হ্যাঁ যাব, রাইট পার্ট বলছে ঠিক আছে এটাতে আমার অংশ নেওয়া উচিত, রাইট পার্ট বলছে হ্যাঁ আমার এই হ্যাবিটটা আমাকে আনন্দ দেয়, এটা করা উচিত। লেফট পার্ট লজিক্যাল, অ্যানালিটিক্যাল এবং ডিপ থিঙ্কিং ওরিয়েন্টেড। সে কী করে, সবসময় তর্ক বিতর্কে জড়িয়ে থাকে। কাজে ইন্টারনাল একটা কনফ্লিক্ট হয়, যার জন্য আমরা এনএলপিতে পার্টস ইন্টিগ্রেশন বলে একটা জিনিসকে প্র্যাকটিস করাই, যেখানে আমরা বলছি যে একটা পার্ট বলছে যে আমার স্মার্টফোন দেখা উচিত, আরেকটা পার্ট বলছে না না আমার স্মার্টফোন দেখা উচিত না। তাহলে দুটোকে অন্বিত করে যখন তার পজিটিভ সাইড এবং নেগেটিভ সাইডকে বিচার করা হয়, তখন ইন দ্য ট্রুয়েস্ট সেন্স এই দুটো ভাগ একটা জায়গায় এসে ইন্টিগ্রেট করে, যাতে করে স্মার্টফোনের যে সমস্ত গুণ বা ফিচার যেটা ইউজ করে আমরা ভালো কাজে ব্যবহার করি সেইগুলোকে অ্যাডাপ্ট করা হয়, এবং স্মার্টফোন বেশি দেখলে যেগুলো ক্ষতি হয় সেইগুলোকে মাথায় রেখে সেটাকে নালিফাই করা, যাতে করে স্মার্টফোনের ইউজটা স্মার্টলি আমরা ইউজ করতে পারি এবং আমরা এফেক্টিভলি তার বেনিফিটটাই পেতে পারি, এবং এক্সট্রা স্মার্টফোন দেখার যে সমস্ত খারাপ দিক আছে সেগুলোকে আমরা নালিফাই করতে পারি। তাহলে এইভাবে আমরা ইন্টারনাল রিপ্রেজেন্টেশনটাকে বজায় রাখতে পারি। কেননা আপনাকে যদি বলা হয় আপনি একটু জল খেয়ে একটা জায়গায় দাঁড়ান, দাঁড়িয়ে আপনি একটু চোখটা বন্ধ করুন, দিয়ে 10 পা সামনে যান, 3 পা পিছনে আসুন, 3 টাইমস মানে 3 বার আপনি ডান দিকে ঘুরুন পুরো 360 ডিগ্রি। এবার 180 ডিগ্রি বাঁ দিকে ঘুরুন, 2 পা এগিয়ে যান, 180 ডিগ্রি ডান দিকে ঘুরুন, 90 ডিগ্রি বাঁ দিকে ঘুরুন। এবার আপনি মনে করছেন, আপনার চোখ কিন্তু বন্ধ, এবার আপনি মনে করছেন দক্ষিণ পূর্ব দিক যেটা, সেই দিকে আপনি আপনার দুটো হাতকে এরকমভাবে সামনে মেলে ধরুন এবং 10 থেকে 1 গুনতে থাকুন। 10, 9, 8, 7। এবার চোখ খুলে দেখুন সত্যিই কি এটা দক্ষিণ পূর্ব কোণ? অধিকাংশ মানুষ দেখে না, এটা তো দক্ষিণ পূর্ব নয়, আমি একটু বেঁকে। কাজেই আপনার যে বিলিফ সিস্টেম বা পারসেপশন, সেটা যে সবসময় অবস্থা পরিপ্রেক্ষিতে একইভাবে জাজ করবে বা বিশ্লেষণ করবে এটা নাও হতে পারে। আমরা এক ধরনের পড়াশোনা করে এসেছি, আমরা এক ধরনের সোশিও ইকোনমিক্যাল কন্ডিশনে এসেছি, তার মানে এই নয় আমরা পৃথিবীর সব কিছু জানি। যে বিবেকানন্দের ভাষায় যে সব কিছু নিজেকে জানি বলে একটা অহংবোধে মেতে থাকে, যে নতুন কিছু করে শিখে সেটাকে কাজে লাগানোর জন্য বলিয়ান না হয়, তার কিন্তু জীবনে উন্নতি সাধনের একটা বড় অন্তরায় হয়ে দাঁড়ায় তার অ্যাটিটিউড। কাজেই অ্যাকসেপ্টেন্সটা দরকার যে আমি যেটা জানি সেটা হয়তো আরেকটু ভালোভাবে বিচার করা উচিত। মানে আমি এটা বলতে চাইছি যে আমি যা জানি সব ভুল, এটা না, কনফিউশন নয়, নিজের আত্মবিশ্বাসকে খণ্ডন নয়, আত্মবিশ্বাসটাকে আর একটু বলিয়ান হওয়ার জন্য আমাদেরকে একটু আনলার্ন করে রিলার্ন করতে হবে। অ্যাটিটিউড থাকতে হবে যে আজকের নিরিখে আমার যে জানা সেইটা কি প্রকৃত জানা, না আরেকটু অ্যাড অন আমার দরকার। এইটা যখন করা হয় তখন একটা অ্যাকসেপ্টেন্স আসে।
এবং বাহ্যিক ক্ষেত্রে দেখা যায় যে রাম শ্যাম যদু যেটা বলছে আপনার মতের সঙ্গে অমিল হচ্ছে, তাহলে আপনি প্রথমেই তর্ক বিতর্কে না গিয়ে আপনি যদি একটু স্টেপ ব্যাক করেন, পিছিয়ে আসেন, তখন আপনি ভাবেন যে আপনার যে পয়েন্ট অফ ভিউ তার পজিটিভ সাইড কি, তার নেগেটিভ সাইড কি, রামশ্যাম যদু মধু বলছে যেটা তার পজিটিভ সাইড কি, তার নেগেটিভ সাইড কি। এটাকে বলে পেন অ্যান্ড গেন অ্যানালাইসিস। পেন অ্যান্ড গেন অ্যানালাইসিস মানে হচ্ছে মাইন্ড প্রথমে কিন্তু পেন থেকে দূরে সরে, তারপরে গেনটাকে বা প্লেজারটাকে অ্যাডাপ্ট করে। কাজেই আপনি যখন আপনারটা লিখলেন এবং ওনাদেরটা লিখলেন, তখন আপনি একটা অ্যানালাইজ করার চেষ্টা করলেন একটা টেবিল ফরম্যাটে, যেখানে বলছেন ও এইভাবে যেগুলো বলছে তার এটা রিস্ক আছে, এইভাবে যদি নেওয়া যায় তাহলে সমূহ বিপদ এইটা আছে, কিন্তু এইভাবে নিলে একটা বিরাট উন্নতি আছে, এবং আপনি যে সলিউশনটা বলছেন সেইটা দিলে ওইটার ভালো আর আপনার পয়েন্ট অফ ভিউ নিয়ে আরও ভালো হতে পারে। কাজেই এইভাবে অ্যাকসেপ্ট করে রেসপেক্ট দিয়ে আপনি যদি তাদেরকে রিস্কটা বুঝিয়ে বলেন, আপনি যদি তারা যেটা বলছে সেই ব্যাপারটাকে আরও ভালো করে এমফাসাইজ করেন, যাতে করে তারা বুঝতে পারে যে তাদের পয়েন্ট অফ ভিউটাকে আপনি গুরুত্ব দিচ্ছেন, এবং তারপরে আপনি আপনার পয়েন্ট অফ ভিউ দিলেন, এবং দুটোকে কোলাবোরেটিভ ওয়েতে কোঅর্ডিনেশনটাকে ভালো রেখে যদি একটা উইন উইন সিচুয়েশান তৈরি করা যায়, তাহলে দেখা যায় এই কনফ্লিক্টটা কিন্তু একটা নতুন দিগন্ত উন্মোচন করে, যেটা দিয়ে ইন্ডিভিজুয়াল মানুষরা যারা তাদের পয়েন্ট অফ ভিউ শেয়ার করেছে সেইটা কিন্তু অ্যামালগামেট করে এমন একটা নতুন দিশা পাওয়া যায়, যেটা দিয়ে কিন্তু অনেক দূর এগিয়ে যাওয়া যায় প্রবলেম সলভিংয়ে অথবা কোয়ালিটি এনহ্যান্সমেন্টের। কাজেই কনফ্লিক্ট হচ্ছে মানে যে কনফ্লিক্ট মানে কনফ্লিক্টটা তৈরি করছে সে খারাপ না, তার পয়েন্ট অফ ভিউ অন দ্যাট পার্টিকুলার মোমেন্ট, অন দ্যাট সাবজেক্ট, অন দ্যাট কনটেক্সট মে বি ডিফারেন্ট। তাহলে কী করতে হবে? তাহলে সেক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে যে নিজের পয়েন্ট অফ ভিউতে নেওয়া, পজিটিভ নেগেটিভ যাচাই করা, অন্যের পয়েন্ট অফ ভিউটা নেওয়া, পজিটিভ নেগেটিভ যাচাই করা, সেগুলোকে অ্যামালগামেট করে একটা রিসার্চ মেথোডোলজির মাধ্যমে বেস্ট আউট অফ ইট সেটাকে নেওয়া, সেটাকে নিয়ে নতুন একটা দিগন্ত খুলে দেওয়া, এবং অন্যজনের সঙ্গে একটা মীমাংসায় বসে পজিটিভ সাইড, নেগেটিভ সাইড, রিস্ক মিটিগেশন প্ল্যান এইভাবে যদি করা হয় রেসপেক্টফুলি উইথ গ্র্যাটিটিউড, তাহলে দেখা যাবে কনফ্লিক্ট কিন্তু কখনোই কনফ্লিক্ট নয়, এটা একটা কনস্ট্রাকটিভ আড্ডায় পরিণত হয়, এবং তার মাধ্যমে একটা নবদিগন্ত নবভাবনার সূচনা হয়, যেটা দিয়ে কিন্তু মানুষ ধাপে ধাপে অর্ডিনারি থেকে এক্সট্রা অর্ডিনারির দিকে যেতে পারে। আজকে এটুকুই। আপনারা কনফ্লিক্ট ম্যানেজমেন্টের এই টুলস এবং টেকনিকটা আপনাদের রিয়েল লাইফে ইউজ করুন এবং শেয়ার করুন কেমনভাবে একটা নতুন ভাবনা, আরেকটা নতুন ভাবনা কন্ট্রাডিক্টরি, সেটা একটা সত্যিকারের নতুন আইডিয়া থেকে রিয়েলাইজেশনে নিয়ে যেতে পারে উইথ ভেরি মাচ ফোকাসড টুয়ার্ডস দ্য অবজেক্ট অ্যান্ড পারপাস টু বি ফুলফিলড ইন লঙ্গার রান। নমস্কার, সবাই ভালো থাকবেন।